আগস্ট এলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বাড়ে। পুলিশকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজধানীর বিভিন্ন জায়গায় বোমা সদৃশ বস্তু নিয়ে তদন্ত চলছে। প্রায় 2 সপ্তাহেও কাটেনি গ্যাস সংকট। আয়ে টান রাইড শেয়ারিং অ্যাপের গাড়ির চালকদের। এখনই টেকসই সমাধানের পথ দেখছেন না বিশেষজ্ঞরা। ঢাকার চারপাশে 100 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত। সঠিক ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর। খতিয়ে দেখা হবে আগের 10 বছরের 57 কোটি টাকা লোকসানের কারণ। ফ্যাসিবাদের আচরণ ধারণ করতে যাচ্ছে বিএনপি। অভিযোগ জামায়াত আমিরের। ইসিতে নিয়োগের সমালোচনা বিরোধী জোটের। দ্রব্যমূল্য কমানো সহ আইনের শাসন প্রতিষ্ঠার দাবি। এবং চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জনকে 10 দিনের রিমান্ড। খুলনায় হত্যা মামলার আসামিরা দ্রুত জামিন পাওয়ায় বাড়ছে উদ্বেগ। রাজধানীর কলাবাগানে 2 নারী খুন, স্বামীর আত্মসমর্পণ। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাজমুস সাকিব। আগস্ট মাস আসলেই নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বাড়ে। এজন্য পুলিশকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজশাহীর সারদা পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে জানিয়ে তিনি সতর্ক থাকার আহ্বান জানান পুলিশকে। মারুফ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ অপেক্ষার অবসানের পর রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হল 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ। রোববার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। দুর্নীতি থেকে দূরে থাকতে পুলিশ বাহিনীকে আহ্বান জানান তিনি। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। দুর্নীতির করাল গ্রাস যেন আপনাদেরকে স্পর্শ করতে না পারে, সেদিকে সদা সতর্ক থাকবেন। পুলিশদের উদ্দেশ্যে তিনি বলেন, 1.5 যুগ আগে অবৈধ সরকারের নির্যাতনের শিকার হয়েছিল 27তম বিসিএস ব্যাচ। আপনারা সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সৈনিক। আইনের প্রতি অবিচল আস্থা ও দেশের নাগরিকদের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতাই হবে আপনাদের কর্মের মূল ভিত্তি। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে মন্ত্রী জানান, মতিঝিল ও আশুলিয়া সহ বিভিন্ন জায়গায় বোমা ও বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়ে পৃথক তদন্ত চলছে। অন্যান্য সময়ের তুলনায় আনুপাতিক হারে এসব ঘটনা কমেছে বলেও জানান তিনি। প্রেসার কুকারে জিনিস পাওয়া গেছে আশুলিয়াতে, সেটার বিষয়ে আমরা তদন্ত করতেছি, এর পিছনে কে থাকতে পারে। মতিঝিলে যেটা হচ্ছে ওটাও আলাদা তদন্ত হচ্ছে। মেট্রো রেল আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 27তম বিসিএস পুলিশ ব্যাচে 53 জন পুরুষ ও 4 জন নারী ও 28তম বিসিএসের 1 জন পুরুষ সহ মোট 58 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এই কুচকাওয়াজে অংশ নেন। মারুফ হাসান, এখন রাজশাহী। গ্যাস সংকটে রাজধানী জুড়ে ফিলিং স্টেশনগুলোতে স্থবির হয়ে পড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চাকা। পাম্পের দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় আয়ের মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন উবার ও পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং অ্যাপের সিএনজি চালিত গাড়ির চালকরা। এছাড়া গ্যাস না থাকায় অনেক এলাকায় চুলাগুলোতেও আগুন জ্বলছে না। ইমদাদুল আজাদের প্রতিবেদন।
প্রায় 2 সপ্তাহেও সংকট কাটেনি দেশের জ্বালানি খাতের। উবার কিংবা পাঠাও পাম্পের দীর্ঘ লাইনে আটকা পড়ে এখন চরম সংকটে রাইড শেয়ারিং চালকদের জীবন জীবিকা। সিএনজি চালিত যেসব প্রাইভেট কার অ্যাপের উপর ভরসা করে পরিবার চালায়, দিনের বড় একটি সময় তাদের পার হচ্ছে পাম্পের লাইনে। পিক আওয়ারে যেখানে যাত্রী নিয়ে রাস্তায় থাকার কথা, সেখানে ঘন্টার পর ঘন্টা জ্বালানির অপেক্ষায় বসে থাকায় ধস নেমেছে তাদের প্রতিদিনের আয় রোজগারে। 8টা বাজে গাড়ি লাগাই, এই যেমন বাজে হইলো 11:30 অন্য গ্যাস লইতে পারিনি, অনেক ভোগান্তি আমাদের। ওভার চালাইলে আমার 4টা টিপ মারলে কিন্তু আমার গ্যাস শেষ হয়ে যাবে। গ্যাস পাম্পের প্রেশার নেই কেন, কি সমস্যা, মানে সবাই আতঙ্কের ভিতরে আছে। একই চিত্র সিএনজি চালিত অটোরিকশাগুলোতেও। সকালে বের হয়ে কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটতে হচ্ছে চালকদের। পাম্পে পাম্পে ঘুরে সময় নষ্ট হওয়ায় দিন শেষে মহাজনের জমার টাকা আর পরিবারের খরচ তোলা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। গাড়ির জমা আছে 1200 টাকা, এমনি গ্যাস নেব নাকি আপনার গাড়ি চালাবো, মালিকরে দেবো না নিজেরা খাবো। অলরেডি 1.5-2 ঘন্টা প্রায় হয়ে গেছে আমরা লাইনে রয়েছি, কিন্তু এখনো পাম্প মনে করেন আরো 2 ঘন্টা মিনিমাম লাগবে। এমন একটা দুর্ভোগ, আবার পুলিশ রাস্তায় সার্জেন্টরা দাঁড়াতে দেন, আমরা লাইন ধরে যে নিয়ম শৃঙ্খলাভাবে গ্যাস নেব, এটাও বৈধ না। তাহলে কই যাবো, কি দেশ থেকে বের হয়ে যাবো আমরা? পাম্প কর্তৃপক্ষ বলছে, লাইন থেকে পর্যাপ্ত গ্যাসের প্রেসার বা চাপ না পাওয়ায় অধিকাংশ সময় মেশিন বন্ধ রাখতে হচ্ছে। ফলে যে পাম্পগুলোতে সবসময় ব্যস্ততা লেগে থাকতো, সেখানে এখন অলস সময় পার করছেন পাম্পগুলোর কর্মচারীরা। আমরা তো বন্ধ রাখতে চাচ্ছি না, গ্যাস যে পরিমাণ আছে আমরা ওই পরিমাণেই নজর চালাচ্ছি। এখন আপাতত গ্যাস যেভাবে আছে ওইভাবে চলতেছে আমাদের। গতকাল রাত্রে 11টায় গ্যাস আসে, আপনার সকাল 6:30 গ্যাস আসছিল। সিএনজি পাম্পের এই সংকটের পাশাপাশি গ্যাস না থাকায় আবাসিক এলাকার চুলাগুলোতেও আগুন জ্বলছে না। মিরপুরের এই গৃহিণীর মতো অনেকেই বাধ্য হয়ে ঘরের বাইরে বা বারান্দায় মাটির চুলা তৈরি করে কাঠ জ্বালিয়ে রান্নার কাজ সারছেন। দীর্ঘদিন ধরে গ্যাস না থাকায় ঠিকমতো দৈনন্দিন রান্নাবান্না করতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গৃহিণীরা। রাত 1টা-2টার সময় গ্যাস আসলে তখন কি রান্না সম্ভব? তখন তো সব ঘুমের ইতে থাকে, তখন তো আর রান্না সম্ভব না। আর এই যে সারা দিন যায়, প্রায় 1 মাস ধরে এরকম গ্যাস নাই। পেট্রোবাংলা জানাচ্ছে, দেশীয় কূপে উৎপাদন কমার পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনাল বিকল থাকায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 120 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। কারিগরি দল কাজ করলেও এই মুহূর্তে সংকট মেটানোর কোনো তাৎক্ষণিক সমাধান সরকারের হাতে নেই। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের পাশাপাশি রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতির বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের চাষারা থেকে যুক্ত হচ্ছেন ইমরান আলী সচিব। ইমরান, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের কি পরিস্থিতি এই মুহূর্তে? কয়টি প্রতিষ্ঠান গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনি সারা বাংলাদেশে কিন্তু গ্যাসের যে সংকট সেটি কিন্তু চলমান রয়েছে এবং নারায়ণগঞ্জেও কিন্তু সেটি আসলে পেছিয়ে নেই। নারায়ণগঞ্জে কিন্তু শিল্প অঞ্চলে কিন্তু গ্যাসের সংকট রয়েছে। তবে নারায়ণগঞ্জের শিল্প মালিকরা যে কথাটি বলছেন, স্বাভাবিক সময়ে যেই গ্যাসের যে চাপ সেটি কিন্তু এখন আরো কমে এসেছে। এর ফলে নারায়ণগঞ্জে যে নেতিবাচক প্রভাবটি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু তুলনামূলকভাবে নারায়ণগঞ্জে নেতিবাচক প্রভাবটা একটু কম। এর কারণ হিসেবে নারায়ণগঞ্জের শিল্প মালিকরা যেটি বলছেন যে আসলে নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠানগুলোতে বিদেশি যেই ক্রেতা রয়েছেন তাদের ক্রয় আদেশও কিন্তু এই মুহূর্তে কম রয়েছে, যার কারণে উৎপাদনে এই ঠিক ওই প্রভাবটি পড়ছে না। তবে সমস্যা কিন্তু রয়ে গেছে। নারায়ণগঞ্জের প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে কিন্তু গ্যাসের সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। ম্যাক্সিমাম মালিকদের সাথে, বেশিরভাগ মালিকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, আজকেও কথা বলেছি, আমরা বিকেএমইর সাথে কথা বলেছি এবং বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এই গ্যাস সংকটের কারণে আসলে যেই নিট পোশাক, সেই পোশাক তৈরির যে একেবারে প্রথম যে স্তর স্পিনিং মিল, সেই স্পিনিং মিলেও কিন্তু সুতা উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি সেই সুতা থেকে কাপড় উৎপাদন সেটিও ব্যাহত হচ্ছে এবং পরবর্তীতে সেটি যে ডাইং এর যে বিষয়টি রয়েছে, ডাইং করার ক্ষেত্রে কিন্তু সেই সময়টি ক্ষেপণ হচ্ছে এবং পরবর্তীতে সুইং করে ফিনিশিং করে বায়ারের কাছে পণ্য পাঠানো পর্যন্ত যে একটা সময়ের যে বাধা ধরা যে একটা সময় থাকে, নির্দিষ্ট সময়, সেটি কিন্তু আসলে তারা সেই সময় মতন পণ্য সরবরাহ করতে পারছেন না। তাতে বলা যায় যে নারায়ণগঞ্জের সব মিলে গ্যাসের সংকট চলমান রয়েছে। এই ছিল আমার কাছে রাত্রির সবশেষ নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের গ্যাস সংকট নিয়ে। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন ইমরান আলী সচিব, জানাচ্ছিলেন গ্যাস সংকটের খবর।
এদিকে দেশে চলমান জ্বালানি সংকটের টেকসই সমাধান অদূর ভবিষ্যতে কাটার সম্ভাবনা ক্ষীণ বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞ গোলাম মোয়াজ্জেম। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত সেমিনারে তিনি বলেন, আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার উপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমির বলেন, আওয়ামী লীগ বিদ্যুৎ জ্বালানি খাতে যে অরাজক অবস্থা রেখে গেছে তা থেকে বের হতে হবে। শিল্প কারখানাগুলো খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে, তার দুটো কারণ, এক হচ্ছে জ্বালানি পাওয়া যাচ্ছে না, আর দ্বিতীয় হলো জ্বালানির উচ্চ মূল্য। এবং আপনাদেরকে বলে রাখা ভালো, এখানে অ্যাডভাইজার মহোদয় নিজেও রয়েছেন, প্রতিদিনই তারা প্রায় বৈঠক করছেন, জ্বালানির এই সংকট কিন্তু সহসা যাবে না। এবং এই যে আমদানি করা জ্বালানি দিয়ে যে আমাদের শিল্প কারখানা চালানো, এটাও কিন্তু আগামী দিনে খুব ভায়াবল হবে না। সুতরাং আমাদেরকে দেশীয় উৎপাদনের জায়গাগুলো দেখা, দেশীয় গ্যাস উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার এবং রুফটপকে ব্যবহার, এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসছে, যেখানে আমাদের দেখা দরকার। তার থেকে যদি পরিবর্তন করতে হয়, একটা রূপান্তর ধর্মী অবস্থানে যেতে হয়, একটা ট্রান্সফরমেটিভ চেঞ্জের যদি যেতে চায়, তাহলে আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী দরকার, যেখানে প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, তার আধার এবং আধেয়কে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। রাজধানী ঢাকাকে ঘিরে থাকা 4টি নদীতে ওয়াটার বাসে চলাচল নিষিদ্ধ করতে চায় সরকার বলে জানিয়েছেন সড়ক, নৌ, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। গাবতলী, নারায়ণগঞ্জ, টঙ্গীর রুট চালুতে নদীর দূষণ বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। চ্যালেঞ্জ থাকলেও নৌপথকে দূষণমুক্ত করতে 2 সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল ঢাকাকে নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা। যানজটেই যে প্রধানত আধুনিক ঢাকা নির্মাণের একটি বড় সংকট, ইশতেহারে সেটি উল্লেখ করেছিল বিএনপি। তাই রাজধানীর যানজট নিরসনে সরকার ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি নগরকে ঘিরে যে নৌপথ রয়েছে সেটিও সচল করার চেষ্টা করছে। এ নিয়ে রোববার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রী এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকদের সাথে বৈঠক করে প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানান, ঢাকাকে ঘিরে থাকা 4টি নদীতে ওয়াটার বাসে চলাচল নিশ্চিত করতে চায় সরকার। তবে নদীর দূষণ বড় একটি চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, তো তারা অল্প সময়ের মধ্যে একটা পরিকল্পনা করে জানাবে, দূষণ মুক্ত করে নদীতে আপনার নৌযান, যেটাকে আমি বলছি, জনগণের প্রত্যাশা বা ধরেন একটা মনোরম পরিবেশে সে আশুলিয়া থেকে চিন্তা করলেন যে সে সদরঘাটে আসবে, সে চলে আসলো ওই পথে। গাবতলী থেকে শুরু করে নারায়ণগঞ্জ, টঙ্গী রুটে ওয়াটার বাস চলবে বলেও জানান মন্ত্রী। বলেন, যাত্রী ও পর্যটক বান্ধব রুট তৈরিই মূল লক্ষ্য। গাবতলী থেকে শুরু করেন, একেবারে টোটালটা ঘুরে আবার গাবতলীতে চলে আসতে পারবেন, নারায়ণগঞ্জ হয়ে, আশুলিয়া হয়ে, টঙ্গী হয়ে, আপনার বুড়িগঙ্গা হয়ে, সদরঘাট হয়ে, তারপর ওটাকে বলা হয় কি বসিলিয়া হয়ে, এরকম রাউন্ডে যে চিত্রটা আছে আর এর জন্য। এ সময় ঢাকা 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা জানান, সড়কের মতো নৌপথকে ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নৌপথকে দূষণমুক্ত করতে 2 সিটি কর্পোরেশন কাজ করছে বলেও জানান তারা। সরকার প্রধান মাননীয় তারেক রহমান উনি খুব কনসার্ন, উনি চেষ্টা করছেন যে নাগরিক সুযোগ সুবিধাগুলোকে কীভাবে নিশ্চিত করা যায়। আগে এগুলো কেউ দেখে না, এইভাবে করাও হয় নাই, কাজে এখন করা হচ্ছে। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল, যে বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায়, সেই বিষয় নিয়ে মূলত কথা হয়েছে। গেল 10 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া এই রুটে কেন 57 কোটি টাকা লোকসান হয়েছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ফ্যাসিবাদের সময় আয়োজিত নির্বাচনের আলামত ফিরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তারা বলেন, গণ আকাঙ্ক্ষার প্রতিফলন পাশ কাটিয়ে গেলে ছাড় দেয়া হবে না। জনগণের ভোটকে সম্মান করুন, তাহলে জনগণ আপনাদেরকে সম্মান করবে।
আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলঙ্গভাবে আপনারা পা দিয়েছেন, যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। বাংলাদেশের নতুন নজির আপনারা স্থাপন করছেন। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, এগুলো আমরা প্রত্যাখ্যান করলাম, এগুলো আমরা মানি না, এগুলো আমরা মানব না। 24 জুলাই ফ্যাসিবাদের পতন ঘটলেও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। 36 জুলাই নিয়ে বিতর্ক ও ব্যর্থতার পর্যালোচনায় এ মন্তব্য করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসিফ মাহমুদ আরও বলেন, জুলাইয়ের গণহত্যার বিচার করতে না পারা অন্তর্বর্তী সরকারের কালেকটিভ ফেলিয়র। এ সময় এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ফ্যাসিবাদের পতন হলেও প্রত্যাশা পূরণে সমন্বয়ের অভাব ও নানা সীমাবদ্ধতা রয়ে গেছে। আরও বলেন, জনগণই জুলাই পরবর্তী সরকারগুলোর সাফল্য ব্যর্থতার বিচার করবে। ভবিষ্যতে বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। অন্তর্বর্তী সরকারেরও আরো কঠোর হওয়ার এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল, কিন্তু বিভিন্ন কারণে জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে চলা, এই সব কিছু বিবেচনায় অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে কালেক্টিভলি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমারও, এই ব্যর্থতা বাকি যারা ছিলেন তাদের। সমালোচনার কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিলেন নানাভাবে, কিন্তু কখনোই সেই প্রয়াস সফল হয় নাই, বরং সেটা বুমেরাং হয়েছে, হিতে বিপরীত হয়েছে। সুতরাং আমরা আজকে অনুরোধ করব যে সেই প্রবণতা থেকে আপনারা সরে আসবেন এবং কণ্ঠরোধ করার এই প্রবণতা আমাদেরকে বন্ধ করতে হবে। রাজধানীর কলাবাগান এলাকায় এক ব্যক্তি ছুরিকাঘাতে তার স্ত্রী ও শাশুড়ি নিহতের ঘটনা ঘটেছে। রোববার সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। এই বিষয়ে সবশেষ জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, জানতে চাই যে হত্যাকাণ্ড নিয়ে কি বলছেন পুলিশ স্বজনরা এবং এখন পর্যন্ত কি তথ্য আছে আপনার কাছে? সাকিব, আমরা ঘটনাস্থল কাঁঠাল বাগান, কলাবাগানের যে কাঁঠাল বাগান, আমরা ঠিক সেখানে রয়েছি। আপনি যেমনটি বলছিলেন যে সকাল 9টায় এই ঘটনাটি ঘটে। এটি একটি পারিবারিক কলহ। সেখান থেকে আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি সেটি হলো যে আমার পাশে যে বিল্ডিংটি আপনি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের 5ম তলায় ফারজানা এবং শিপন যে দম্পতি, তারা একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাদের শ্বশুরবাড়িতে আসেন এবং তারা রাতে সেখানে অবস্থান করেন। সকালবেলা এই ঘটনাটি ঘটে। আমরা যতদূর পর্যন্ত জানতে পেরেছি, সকালবেলা ফারজানা এবং শিপন দম্পতিদের মধ্যে পারিবারিক কলহ হয় এবং সেই সময় শাশুড়ি এগিয়ে গেলে শাশুড়িকে শিপন তিনি শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পরবর্তীতে যিনি ফিরুজা বেগম, অর্থাৎ শিপনের শাশুড়ি, তার 8 বছরের একটি সন্তান ছিল। সে পরে দৌড়ে গিয়ে তার বাবাকে খবর দেন। তারপরে তার বাবা ঘটনাস্থলে আসেন। এসে ফিরুজা বেগমকে সাথে সাথেই নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে ফিরুজা বেগম মারা যান এবং ঘটনাস্থলেই যিনি ফারজানা, তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপরে পুলিশ এসেছে। পুলিশ আসার আগে যে ঘটনাটি ঘটেছে, যিনি শিপন, যিনি ঘাতক, তিনি মূলত এই ঘটনাটি ঘটানোর পরে নিজেই কলাবাগান থানায় গিয়েছেন। কলাবাগান থানায় তার 9 মাসের সন্তানকে নিয়ে তিনি আত্মসমর্পণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্য ফারজানার যে লাশ রয়েছে সেই লাশটিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আমরা এখানে ফারজানা এবং ফিরোজা বেগমের যিনি দম্পতি ছিলেন, আমরা তাদের সাথে তাদের যে আত্মীয় স্বজন ছিল, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা এই ঘটনার দোষী শিপনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এই ছিল আমার কাছে কলাবাগানের কাঁঠাল বাগান থেকে সবশেষ। কলাবাগানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে খবর জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন। একের পর এক হত্যার ঘটনায় উদ্বিগ্ন খুলনার জনগণ। প্রতিটি ঘটনায় মামলা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে আসামিরা, কিন্তু গ্রেপ্তারের কিছুদিনের মাথায় আদালত থেকে জামিন নিয়ে ফের ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছেন তারা। এতে ভুক্তভোগী পরিবারের প্রতি হুমকি যেমন বাড়ছে, তেমনি আসামি ধরার আগ্রহ হারাচ্ছে পুলিশ। আবুল বাশারের ছবিতে রামিম চৌধুরীর প্রতিবেদন।
অপরাধ কর্মকাণ্ড, মামলা বা আসামি গ্রেফতার, পুলিশই এই প্রক্রিয়ার সাথে তাল মেলাতে পারছে না আদালত। মামলার দীর্ঘ সময় এবং প্রচলিত নীতি অনুযায়ী জামিন প্রক্রিয়া অপরাধীদের জন্য সুযোগ তৈরি করছে। গত 24 জুন খুলনায় মসজিদে ঢুকে 2 ব্যবসায়ীকে গুলি করে সন্ত্রাসীরা। এ মামলায় উঠে আসে সন্ত্রাসী আরমান হোসেনের নাম। গত বছরের 7 মে হত্যা, আগ্নেয়াস্ত্র, দস্যুতা সহ অন্তত 7টি মামলায় যাকে গ্রেফতার করেছিল পুলিশ। 6 মাস পর গত 28 নভেম্বর তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। গত 19 মার্চ রাতে কৃষ্ণনগর এলাকার কাজী রাশেদের বাড়িতে ঢুকে 4 জনকে গুলি করা হয়। এ মামলায় সন্ত্রাসী ইমরান সহ 4 জনকে আটক করে পুলিশ। গত মে মাসে তারা জামিনে ছাড়া পান। 2 জুন বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে একজনকে। ঢাকায় শামীম খুলনার এনসিপি নেতা মোতালেব শিকদারকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি। গত 26 ডিসেম্বর তাকে গ্রেফতার করলেও 13 মে জামিন পান তিনি। আদালতের সামনে জোড়া খুন, ডাকবাংলোয় প্রকাশ্যে শ্রমিক নেতাকে গুলি করে হত্যাসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিরা এখন জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। এই আইনের যে বেড়াজাল, সে যেখান থেকে সে বের হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে আমরা যদি একটু আন্তরিকতার সাথে দেখি, তাহলে কিন্তু এইভাবে সন্ত্রাসীরা বেরোতে পারবে না। প্রত্যেকের ভিতর আইনের ভীতিটা তৈরি করতে হবে যে না, আইন আসলে ভয়ের জিনিস। আমরা যদি আইনকে ছেলে খেলা ভাবি, তাহলে আমরা এখান থেকে উঠে আসতে পারবো না। মাদক ব্যবসা এবং শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র আইন, এই কিছু আইনের পরিবর্তনের কঠোরতা যদি আনা যায়, তাহলে হয়তো এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। গত 1.5 বছরে পুলিশের তালিকাভুক্ত 15 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে 3 থেকে 14টি পর্যন্ত মামলা থাকলেও তারা সবাই এখন জামিনে মুক্ত। আটক হওয়া সন্ত্রাসীদের আবারও অপরাধ জগতের মাঠে দেখে হতাশ পুলিশ সদস্যরা। একটা আসামি ধরার জন্য যে আমাদের কতটা পরিশ্রম করা লাগে, দিন রাত 24 ঘন্টা আসামি আমরা পরিশ্রম করে যাই এবং প্রচুর টেকনোলজি ওখানে ব্যয় করা লাগে। সব দিক থেকে আসলে একটা আসামি ধরতে গেলে আমাদের অনেক কষ্ট সত্ত্বেও করে আমরা এই কোর্টে সাবমিট করি। কোর্ট সাবমিট করার পরে যখন আবার বেড়ে এসে একই পুনরাবৃত্তি ঘটায়, একই অপরাধ ঘটায়, তখন আসলে কষ্ট লাগে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর 91টি হত্যাকাণ্ড হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত হত্যাকাণ্ড ঘটেছে 21টি। হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় 2024 সালের অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত 3 শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বড় অংশ জামিনে মুক্ত বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। 20 কোটি লোকের জন্য 1700 জন বিচারক, এইভাবে পৃথিবীর কোনো দেশে এত কম বিচারকে কম কোর্টে মামলা চলছে না। তাই এগুলো আসলে দ্বিগুণ তিনগুণ করা দরকার, তা না হলে মামলা ডিলে হবে, যত চেষ্টাই আমরা করি না কেন। মামলা ডিলে হলে জামিন দিয়ে দেয়, মানে একটা টাইম আছে, তারপরে জামিন দিয়ে দেয়। আসামিদের কাছে বর্তমানে মামলা কোনো ভীতির বিষয় নয়। তার কারণ একটাই, আদালতে আসলেই তারা পেয়ে যাচ্ছেন জামিন, আবারও লিপ্ত হচ্ছেন নানা রকম অপরাধে। এই অপরাধ প্রবণতা কমাতে আসামিদের ক্ষেত্রে আরও কঠোর হতে হবে আইন প্রয়োগকারী সংস্থাদের, এমন কথাই বলছেন সংশ্লিষ্টরা। রামিম চৌধুরী, এখন, খুলনা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ তার সহযোগীদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কড়া নিরাপত্তায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ফটিকছড়ির জামাল হত্যা ও অস্ত্র মামলায় এই রিমান্ড আদেশ দেয় আদালত। ডজনেরও বেশি মামলার আসামি ইমনের বিরুদ্ধে রয়েছে বাকলিয়ার জোড়া খুন ও চাঁদার দাবির অভিযোগ। আর জানাচ্ছেন কাজী মাহফুজ। রোববার সকালে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ তার সহযোগীদের। ফটিকছড়ির জামাল হত্যা ও অস্ত্রের আলাদা 2 মামলায় 7 দিন করে 14 দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3 এর বিচারক মোতাসিম বিল্লাহ। এছাড়া হাটহাজারিতে বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবির অপরাধে সন্ত্রাসী ইমনকে শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত। ফটিকছড়ির যে 2টি মামলা, এর মধ্যে অস্ত্র মামলায় ডেভিড ইমন সহ তার সহযোগী যারা আছেন 4 জন, তাদেরকে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ডজনেরও বেশি মামলা রয়েছে। 10 দিনের রিমান্ড শেষে অন্যান্য মামলার রিমান্ড শুনানির আবেদন করবে পুলিশ। ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় আসামি মোবারক হোসেন প্রকাশ ইমন, প্রকাশ ডেভিড ইমনকে একই আদালত আলাদাভাবে আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কিছুদিন ধরে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে আতঙ্কের নাম হয়ে ওঠে ডেভিড ইমন।
খুব অল্প সময়ে অপরাধ জগতের প্রথম সারিতে চলে আসে তার নাম। চট্টগ্রাম জুড়ে বড় সাজ্জাদ বাহিনীর নেটওয়ার্ক পরিচালনা থেকে শুরু করে হত্যা, চাঁদাবাজি সবকিছুতেই তার উপস্থিতি। সম্প্রতি চট্টগ্রামের এক ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে এককালীন 2 কোটি টাকা চাঁদা ও প্রতি মাসে 10 লাখ টাকা দাবি করে নতুন করে আলোচনায় আসে সে। বুধবার ভোরে ভারতে পালানোর সময় যশোর থেকে 4 সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে গ্রেফতার করে পুলিশ। আটকের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 2টি এলজি সহ দেশীয় অস্ত্র। 2025 সালের মার্চে বাকলিয়ায় জোড়া খুন, একই বছরে মে মাসে পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যাকাণ্ডে সরাসরি নেতৃত্ব দেয় ইমন। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। এর মধ্যে বিভিন্ন হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। দুপুরে ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালে 5 দিন ব্যাপী ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমরা ইতিমধ্যে আমাদের যে স্বাস্থ্যসেবার জন্য আমাদের যে হাসপাতাল আছে 250 বেডের ছিল, সেটাকে ইতিমধ্যে 600 বেডে রূপান্তর করা হয়েছে। এটা আপনার কাজ শুরু করে আমরা একটা মেডিকেল কলেজ এখানে স্থাপন করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী বছর থেকে এখানে ছাত্র ভর্তি শুরু হবে এবং কয়েক বছরের মধ্যেই আপনার মেডিকেল কলেজটি পাকা হয়ে যাবে। ছেলেমেয়েরা সবাই সেই মেডিকেল কলেজ হসপিটাল দ্বারা পড়াশোনা করতে পারবে। আমরা চেষ্টা করছি কাজগুলো যত দ্রুত করা যায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। সরকারের সমালোচনা করা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি আরও বলেন, মুক্ত সাংবাদিকতার জন্য 73-এর আইনটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই গণ অভ্যুত্থানেও একটি পক্ষের সাংবাদিকতা বিগত সরকারকে টিকিয়ে রাখার সাংবাদিকতা করেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ সময় মত প্রকাশের স্বাধীনতার অন্তরায় বিদ্যমান আইনের সমালোচনা করেন বক্তারা। ব্যবস্থাপনার একটা ভালো ইচ্ছা নিয়ে শুরু করেন, বস্তুনিষ্ঠতা দেখা যায় যে আমার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, তখন কিন্তু আমার আকাঙ্ক্ষা এবং আবিষ্কৃত সত্য, উদ্ঘাটিত সত্য মুখোমুখি দাঁড়িয়ে যাবে। এবং এখানেই কিন্তু একটা পরীক্ষার মধ্যে পড়তে হয়। এবং সে কারণে আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু বিরুদ্ধেও সাংবাদিকতা ছিল, পক্ষেও কিন্তু সাংবাদিকতা ছিল। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময় কিন্তু আমরা দেখেছি সরকারকে টিকিয়ে রাখার পক্ষেও তো একটা গণমাধ্যমের তৎপরতা ছিল। এবং তাকে তো আমরা সাংবাদিক বলেই চিনি, সাংবাদিকতা হিসেবেই চিনি। চলতি মাসে ঘোষণা হতে পারে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি। সভাপতি, সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনায় আছে বেশ কিছু পরিচিত মুখ। তবে নেতাকর্মীদের প্রত্যাশা বিগত সময় ত্যাগী ও শিক্ষার্থীদের পাশে থাকবে এমন কাউকে। সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের প্রত্যাশা নিয়ে বিস্তারিত দেখুন সানি মৃধার প্রতিবেদনে। 2024 সালের 1 মার্চ গণ অভ্যুত্থানের ঠিক 4 মাস আগে ছাত্রদলের নেতৃত্বের ভার এসে পড়ে রাকিবুল ইসলাম রাকিব ও নাসির উদ্দিনের হাতে। এরপর কেটে গেছে 2 বছর, প্রেক্ষাপটও ভিন্ন। ক্ষমতা এখন বিএনপি। সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে পার্টির হাইকমান্ড। এবার নজর ছাত্রদলের দিকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। আলোচনায় রয়েছে বেশ কিছু পরিচিত মুখ। এর মধ্যে সম্ভাব্য সভাপতি হওয়ার দৌড়ে আছেন ছাত্রদলের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল্লাহ আমান। আলোচনায় সংগঠনটির সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদের নামও। এছাড়াও সংগঠনটির আরেক সহসভাপতি ইজাজুল কবির রুয়েলের নামও শোনা যাচ্ছে। অন্যদিকে সাধারণ সম্পাদকের পদের জন্য লড়াইটা আরও জমজমাট। এর মধ্যে এগিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক সহ কয়েকজনের নাম। বিরোধী দলের আমলে রাজপথে সক্রিয় ত্যাগীদের মূল্যায়িত করার ব্যাপারে আশাবাদী সংগঠনটির নেতাকর্মীরা। যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিল,
যারা মেধাবিমুখ এবং যারা শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের পরিচিতি আছে, নেতাকর্মীদের মাঝে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, এমন নেতৃত্ব আমরা প্রত্যাশা করি। এছাড়া তৃণমূলকে আরও সুসংগঠিত ও শৃঙ্খলায় আনতে ভূমিকা রাখতে পারে এমন নেতৃত্ব প্রয়োজন বলেও মত বর্তমান নেতাকর্মীদের। আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী ছাত্র দলের যাদের দীর্ঘদিনের শ্রম আছে, তৃণমূলের কর্মীদের সাথে নিয়মিত কানেকশন আছে, যারা শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করে, শিক্ষার্থীর জন্য কাজ করতে চায়, তাদের জন্য এই চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না। বিভিন্ন কার্যক্রম ছাত্রদল কেন্দ্রীয়ভাবে গ্রহণ করবে, যার মাধ্যমে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে উঠবে এবং প্রশিক্ষিত নেতৃত্ব গড়ে উঠবে, প্রশিক্ষিত কর্মী বাহিনী তৈরি হবে। মূলত রাজপথের নতুন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির পরিকল্পনা থেকেই ছাত্রদলের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। সানিম রিধা, এখন, ঢাকা। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 4 আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। ওবায়দুল কাদের ছাড়াও আফম বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনাম। গেল 17 ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের মাধ্যমে আলোচিত এই মামলার বিচার শুরু হয়। এর আগে 22 জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় 7 আসামি পলাতক রয়েছেন। দেশের মুদ্রানীতি ঘোষণা ও বাস্তবায়নে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমানে বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করা হলেও এখন তা বাড়িয়ে বছরে 4 বার করার পরিকল্পনা করছে সংসদীয় কমিটি। বাংলাদেশ ব্যাংক বলছে নির্দেশনা পেলে তারা এটি বাস্তবায়নে প্রস্তুত। তবে অর্থনীতিবিদদের মধ্যে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন নাইম কামাল। বছরে 2 বার নয়, এখন থেকে 3 মাস পর পর মুদ্রানীতি ঘোষণার কথা ভাবছে সরকার। সম্প্রতি সংসদীয় কমিটিতে বছরে 4 বার মুদ্রানীতি ঘোষণার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য দ্রুত পরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। এমন এক সময় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, যখন নাজুক সময় পার করছে দেশের অর্থনীতি। তবে এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিআইবিএম এর এই মহাপরিচালক। মনিটারি পলিসি প্রতি কোয়ার্টারে যে একটা স্টেটমেন্ট যদি বাইর করা হয়, তার 3 মাস পর পর পুরো ইকোনমির একটা হাল লাগা চিত্র, রিয়াল ইকোনমি এবং ম্যাক্রো ইকোনমি ভেরিয়েবল এবং সুদের হার নির্ধারণ সব কিছু তাহলে একটা অ্যালাইন হবে আর কি। আরেকটা জিনিস হলো যে আমাদের ইকোনমিটা এত মিচুর না, ডাটা লেকিং আছে আমাদের এই কোয়ার্টারের ডাটা আরেক কোয়ার্টারে যে পাবলিশ হয়, বিশেষ করে রিয়াল সেক্টর ডাটা। তো তখন কোয়ার্টারলি করলে একটা অসুবিধা হবে কি, যে আমাদের এই যে কোয়ার্টারের জন্য আমরা আলোচনা করব সেই কোয়ার্টারের ডাটা নেই, ব্যাক ডাটা নিয়ে কাজ করতে হয় আর কি। তথ্য বলছে উন্নত ও উন্নয়নশীল অনেক দেশেই বছরে কয়েকবার মুদ্রানীতি পর্যালোচনার রেওয়াজ আছে। বছরে 8 বার করে মুদ্রানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। আর পাশের দেশ ভারত করে বছরে 6 বার। এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কতটা কার্যকর হবে সে বিষয়ে সন্দেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের। আপনি যদি কঠিন থাকেন যে 1 বছরের জন্য করলাম মানে 1 বছরের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তখন সেটা কিন্তু 1 বছরে আপনি ক্ষতির সম্মুখীন হলেও তখন কিন্তু আপনি সেটাকে আর কারেকশন করতে পারছেন না। তো কারেকশন করার সুযোগ থাকা উচিত, 3 মাস হোক 6 মাস অন্তর হোক। অতএব যখন যে প্রেক্ষিতে নেওয়া উচিত তখন যদি তারা ডিসিশন নিয়ে সেটাকে চেঞ্জ করে, সেটা কিন্তু রাষ্ট্রের জন্য, দেশের অর্থনীতির জন্য সেটা করতে পারে। বাংলাদেশ ব্যাংক বলছে নিয়ম মেনে বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের পক্ষ থেকে যদি বছরে 4 বার করার সিদ্ধান্ত আসে, তবে তা বাস্তবায়ন করতে প্রস্তুত মুদ্রানীতি প্রণয়নকারী এই সংস্থা। আমরা বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করে থাকি, ডিসেম্বর প্রান্তিকে এবং জুন প্রান্তিকে। এখন সংসদীয় স্থায়ী কমিটি যদি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা দেয় যে তারা কোয়ার্টারলি বেসিসে যাতে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে, এই নির্দেশনা বাংলাদেশ ব্যাংকে আসার পরে অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেটা এক্সিকিউট করবে। মুদ্রানীতি ঘোষণার দীর্ঘদিনের চিরাচরিত প্রথা ভেঙে বছরে 4 বারের এই পরিকল্পনা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে সেটি এখন বড় প্রশ্ন। নাইম কামাল, এখন, ঢাকা। ফের আন্দোলনের উত্তাপ ভারতে। 20% ইথানল মিশিয়ে E20 পেট্রোল চালুর প্রতিবাদে 4 আগস্ট প্রধানমন্ত্রী মোদির বাসভবন অভিমুখে মিছিলের ঘোষণা
আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের। E20 পেট্রোল চালুর বিরোধিতাকারী 2 লাখের বেশি মানুষের স্বাক্ষর সহ আবেদনপত্র নিয়ে মোদির বাসভবনে যাবেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী, সঙ্গে থাকবেন অন্তত 100 সমর্থক। আর এমন প্রেক্ষাপটে বিরোধী শিবিরের নজরে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি আর তার 2 পুত্রের ইথানলের ব্যবসা। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে বাকিটা। বিদেশ থেকে তেল আমদানির খরচ কমাতে চলতি বছরের এপ্রিলে 20% ইথানল মিশ্রিত জ্বালানি E20 পেট্রোল চালু করে ভারত সরকার। 2023 সালের মার্চ মাসে কিছু নির্ধারিত শহরে পরীক্ষামূলকভাবে E20 জ্বালানি সরবরাহ শুরু হয়। E20 চালুর 2 মাস পর এসে দেখা যাচ্ছে পেট্রোলে 20% ইথানল মেশানোয় গাড়ির ইঞ্জিনের ক্ষতির পাশাপাশি কমে যাচ্ছে মাইলেজ। আবার বিরোধীদের অভিযোগের তীর কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির 2 পুত্রের দিকে। ইথানল ব্যবসায় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রীর পরিবার জড়িত থাকায় কেন্দ্রীয় সরকার এই E20 চালুর ব্যাপারে এত আগ্রহী বলে খবর ভারতীয় গণমাধ্যমের। এমন প্রেক্ষাপটে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলন সফল হওয়ার পর এবার বিরোধী শিবিরের নজরে আছেন এই কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। আন্দোলনের নেতৃত্বে এবার আম আদমি পার্টি। E20 পেট্রোল চালুর বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। 2 লাখের বেশি মানুষের স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র নিয়ে আগামী 4 আগস্ট মিছিল নিয়ে মোদীর বাসভবনে যাবেন তারা। प्रधानमंत्री जी के घर की तरफ कूच करेंगे और फिर देखते हैं उसके बाद क्या होगा। শনিবার ন্যাশনাল টাউন হল এগেইনস্ট E20 শীর্ষক অনুষ্ঠানে ঘোষণা দেন কেজরিওয়াল। বলেন 4 আগস্ট বেলা 12টায় অনলাইন আবেদনপত্রটির মুদ্রিত কপি মোদির কাছে পৌঁছে দেবেন তিনি, সঙ্গে নেবেন অন্তত 100 জনকে। प्रधानमंत्री जी का बहुत बहुत शुक्रिया अदा करता हूँ, आपने अपने व्यक्तिगत समय से समय निकाला। আম আদমি পার্টির দাবি, পেট্রোল যদি নিরাপদ হতো সরকার অবশ্যই আলোচনা করতে রাজি হতো, কিন্তু তাদের এমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। যদিও বিজেপি সভাপতি এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ইঞ্জিন বিকল বা ক্ষতিগ্রস্ত হওয়া 100 গাড়ির প্রমাণ দেখাতে পারবে না কেজরিওয়াল। এখানে কেজরিওয়াল যদিও সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরিকে সরাসরি দোষ দিচ্ছেন না। তার দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির জেরেই ভারতে জোর করে E20 নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে, আর সরকারও চায় ট্রাম্পকে হাতে রাখতে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে 3 দফা দাবি জানাবে আম আদমি পার্টি। মূল দাবি, পাম্পে গ্রাহকদের সাধারণ পেট্রোল অথবা E20 জ্বালানি দুটো নেয়ারই সুযোগ দিতে হবে। এছাড়াও পেট্রোল ও ইথানলের দাম কমানোর নিশ্চয়তা চায় আম আদমি পার্টি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভারতের কেরালায় অতিবৃষ্টি বন্যায় প্রাণ গেছে কমপক্ষে 8 জনের। নিখোঁজ রয়েছেন অনেকে। ভারী বৃষ্টির কারণে গুজরাটের 6 ও উড়িষ্যার 10 জেলায় রেড অ্যালার্ট চলছে। আসামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও 2টি নদীতে পানি বিপদসীমার উপরে। চীনের গানসু প্রদেশে বন্যা ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। 4 প্রদেশে জারি রেড অ্যালার্ট। বাকিটা জানাচ্ছেন নুসরাত কামাল। টানা 2 সপ্তাহ পানিতে ডুবে থাকার পর অবশেষে বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি দেখছে আসামবাসী। যদিও শিবসাগরের দীঘো আর গোলাঘাটে ধানসিঁড়ি নদীতে পানি এখনও বিপদসীমার ওপরে। 24 ঘন্টায় প্রাণহানি বাড়েনি, পানিবন্দী মানুষের সংখ্যাও নেমে এসেছে 1.25 লাখে। দক্ষিণ পূর্বের রাজ্যটি জুড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, সড়ক, সেতু, স্কুল, গবাদি পশুর আশ্রয় ও কৃষিখাত। মৌসুমের অন্যতম ভয়াবহ বন্যার কবলে পূর্বের ওড়িশা রাজ্য। 20 জেলায় পানিবন্দী 8.5 লাখ মানুষ। শুধু উত্তরে ক্ষতিগ্রস্ত 1300 বাড়িঘর। 7টি নদীতে পানি বেড়ে তলিয়ে গেছে জয়পুরের 250 গ্রাম। মাহান্দি নদীতে পানি বাড়তে থাকায় সমানে পানি ছেড়ে যাচ্ছে হীরাকুদ বাঁধ। রোববারও খোলা 22টি গেটের সবগুলো। ভাটি অঞ্চলের 10টি জেলায় জারি সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা, রেড অ্যালার্ট। রয়েছে ভারী বৃষ্টির আভাস। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার কবলে দক্ষিণের কেরালা রাজ্য। শুক্র ও শনিবার টানা বৃষ্টির কারণে অনেক জায়গায়, বিশেষ করে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। বেড়েছে প্রাণহানি, নিখোঁজ অনেকে।
রাজ্যের আনাক্কামপৈল এলাকায় ৩৫ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ৩৪০ মিলিমিটার বৃষ্টি। পাম্বা নদীতে পানি বিপদসীমা পার করার পর ডুবে যায় নিম্ন উপকূলীয় এলাকাগুলো। ভারী বৃষ্টির শঙ্কায় 13 জেলায় জারি দ্বিতীয় সর্বোচ্চ സതർക്കത ഓറഞ്ച് അലർട്ട്. ഞങ്ങൾക്ക് കടകളിലോട്ട് പോകാൻ ഒക്കുന്നില്ല. ഞങ്ങളിപ്പോൾ പാലത്തിന്റെ അവിടെ നിൽക്കുക. കടയിലോട്ട് പോകാൻ ഒക്കുന്നില്ല. വീട് മുങ്ങിക്കിടക്കുകയാണ്. സാധനങ്ങളൊന്നും മാറ്റാൻ കഴിഞ്ഞില്ല. സാധനം ഒന്നും മാറ്റാൻ ഒത്തിട്ടില്ല. വീട്ടിൽ നാളെ മാറ്റിട്ട്. अभी कुछ भी नहीं बचा है। गाय गोरू जितना रहा, बकरी जितना रहा, गुड़ से हम लोग को आत्मोह है। गुड़ से हम मुर्गी के लिए मैंने लून लिया रहा, वो भी सब बहा के चला गया, कुछ भी नहीं बचा। আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার সপ্তাহ পার না হতেই পশ্চিমের গুজরাটে প্রাদেশিক রাজধানী আহমেদাবাদ সহ 6 জেলায় আবারও রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। রয়েছে অতি ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার আভাস। গত কয়েক সপ্তাহের ভারী বৃষ্টির কারণে ভারতে চলতি বর্ষায় বৃষ্টিপাতের ঘাটতি 40% থেকে কমে 16% নেমেছে। টানা বৃষ্টির কারণে প্রতিবেশী দেশ চীনেও বিধ্বংসী বন্যার কবলে বিস্তীর্ণ অঞ্চল। উত্তর পশ্চিমের গানসু প্রদেশে বন্যায় প্রাণহানি বেড়েছে। হেইলংজিয়াং, সিচুয়ান, শানজি ও গানসু প্রদেশে জারি রেড অ্যালার্ট। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি, কিন্তু তার আগেই খেলোয়াড় কেনাবেচায় ইউরোপের ফুটবল বাজার গরম করে তুলেছে ইংলিশ ক্লাবগুলো। চলতি গ্রীষ্মকালীন দলবদল উইন্ডোতে ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে £1 বিলিয়ন খরচের অঙ্ক, যেখানে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি আর টটেনহাম। বিস্তারিত মিনারুল ইসলামের প্রতিবেদনে। মাঠের লড়াই শুরুর আগেই টাকার খেলায় জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানো আর শিরোপা ধরে রাখার লড়াইয়ে ক্লাবগুলো তাদের পকেট উজাড় করে দিচ্ছে। স্কোয়াড পুনর্গঠনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিট খরচ করেছে চেলসি। প্রায় £282.6 মিলিয়ন ব্যয়ে নতুন ফুটবলার দলে এনে রেকর্ড গড়লেও খেলোয়াড় বিক্রি থেকে তাদের আয় হয়েছে 124 মিলিয়ন। ফলে ব্লুদের নিট খরচ দাঁড়িয়েছে সর্বোচ্চ £158.6 মিলিয়ন। খরচের বিচারে চেলসির ঘাড়েই নিঃশ্বাস ফেলছে টটেনহাম হটস্পার। স্যান্ড্রো টোনালি, মাতেউস ফার্নান্দেস কিংবা ভ্যান হ্যাকের মতো তারকাদের পেছনে £229.5 মিলিয়ন ঢেলে স্পার্সদের নেট স্পেন্ড দাঁড়িয়েছে প্রায় £149.7 মিলিয়ন। এদিকে চলতি দলবদলের উইন্ডোতে একক কোনো ফুটবলারের জন্য সবচেয়ে বড় অঙ্কের সাইনিং করিয়েছে ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্ট থেকে £116 মিলিয়ন বিশাল ট্রান্সফার ফিতে ইংলিশ তারকা এলিয়ট অ্যান্ডারসনকে উড়িয়ে এনেছে সিটিজেনরা। ম্যান সিটির নিট খরচ দাঁড়িয়েছে £144.1 মিলিয়ন। তবে মুদ্রার অপর পিঠেও দেখা যাচ্ছে লিগের অন্য ক্লাবগুলোতে। এলিয়ট অ্যান্ডারসনকে বিক্রি করে কোনো কেনাকাটা না করে নটিংহাম ফরেস্ট £116 মিলিয়ন ধনাত্মক নেট স্পেন্ড নিয়ে রয়েছে সবচেয়ে লাভজনক অবস্থায়। একইভাবে ফুটবলার বিক্রি করে লাভের মুখ দেখেছে অ্যাস্টন ভিলা, ক্রিস্টাল প্যালেস এবং নিউক্যাসল ইউনাইটেডও। বিশাল অঙ্কের এই অর্থ বিনিয়োগ কি ক্লাবগুলোকে এনে দেবে বহুল কাঙ্ক্ষিত শিরোপা, নাকি আর্থিক নিয়ম কানুনের বেড়াজালে পড়তে হবে ক্লাবগুলোকে? সেই উত্তর মিলবে সবুজ গালিচার মূল লড়াইয়ে। মিনারুল ইসলাম, এখন। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tvএখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/echontv।